আজ শ্রাবণের প্রথম রোববার। সোহমের সকাল থেকেই মন কেমন ভারাক্রান্ত। সকালটা যদিও রমির হাতের মন ভালো করা চা দিয়েই শুরু হয়েছিল, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এক নাগাড়ে হয়ে যাওয়া বৃষ্টিটা যেন আরো বেদনাদায়ক করে তুলেছে মনটাকে। কি গো, আজ ওয়েদারটা বেশ রোম্যান্টিক, তাই না? চলো না গো, একটা রোম্যান্টিক সিনেমা দেখি, ভীষণ ইচ্ছা করছে। বিয়ের 7 বছর পরও তোমার এই বৃষ্টি দেখি রোমান্টিক হওয়ার প্রতিভাকে সাধুবাদ না জানিয়ে পারলাম না। মনে হচ্ছে সোহমের মেজাজটা ঠিক নেই, তাই বেশি কথা না বাড়িয়ে চলে গেলাম রান্নাঘরে। ইস, কত দেরি হয়ে গেল। কি গো, খেতে আসবে তো? খাবার রেডি, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, যাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে ঘরে গেলাম দুজনে। রমি দুপুরে ভাত খাওয়ার পরে একটু ভাত ঘুমের অভ্যাস আছে। দুপুর, আজ রবিবার, বৃষ্টির দুপুর। রমি ঘুমিয়ে পড়ার সাথে সাথেই আমি আর না ঘুমিয়ে কি জানি কি মনে হতেই বেরিয়ে গেলাম। গাড়ি নিয়ে সোজা রবীন্দ্র সরোবরের সেই বেঞ্চটায় বসলাম। দাঁড়ান দাঁড়ান, কি ভাবছেন এটা কারা? তাহলে বলি শুনুন। সোহম হচ্ছে বড়লোক বাবার একমাত্র ছেলে, যার কলেজ লাইফের প্রেম ভাঙা থেকে শুরু করে বিবাহিত জীবনে নিজের অর্ধাঙ্গিনীর প্রতি আবারও প্রেমে পড়ার গল্পটা আপনাদের শোনানো যাক। আজ এই বৃষ্টিতে চারিদিক যেন বড্ড বেশি ফাঁকা। অঝোর ধারায় বৃষ্টি যেন আরো বেশি মন খারাপটাকে বাড়িয়ে দিল। আস্তে আস্তে চোখটা ঝাপসা হয়ে এলো, আর ভেসে উঠল 10 বছর আগের এমনই একটা শ্রাবণের দুপুরের স্মৃতি। নীলা যখন প্রথম কলেজে আসে, কলেজে প্রথম মফস্বলের মেয়েরা এলে শহুরে ছেলেরা তাদের একটু পরীক্ষা করে দেখে, ঠিক তেমনি তখন আমিও আর সবার মতো ওর সাথে মিসবিহেভ করেছিলাম। কিন্তু সেদিন নীলা নিজেকে সামলাতে না পেরে কেঁদে ফেলে। নীলার কান্না দেখে প্রথম ওর প্রতি কেমন যেন একটা অনুভূতি হল। কি মায়ায় মাখা সেই মুখ, নিজের কাছেই নিজে খুব অপরাধী মনে হচ্ছিল। পরদিন সকাল হতেই গেলাম কলেজ, কিন্তু নীলা সেদিন কলেজে আসে না। তারপর প্রায় 4-5 দিন কেটে গেল। নীলা আর তার সাথে আমার ঘুম, খিদে সবই চলে গেল। হঠাৎই 6ঠ দিনের মাথায় নীলা এলো কলেজ। তাকে দেখেই দৌড়ে জড়িয়ে গিয়ে ধরলাম। এভাবে না বলে কোথায় উধাও হয়ে গেছিলে? নীলা শক্ত হয়ে দাঁড়িয়ে থাকলো। আমার কাণ্ড দেখে সে কোনো কথাই মুখ থেকে বের করতে পারছে না। ওকে একটু স্বাভাবিক করতে বললাম, একটু ক্যান্টিনে যাওয়া যেতে পারে? আমি বাড়ি থেকেই খাবার এনেছি। কি বলবো করতে করতে বললাম, এই কদিন তো এলে না, নোটগুলো নেবে না? এই বলে একটা ক্লাসে নিয়ে গিয়ে নীলাকে প্রেম নিবেদন করলাম, কিন্তু নীলা কিছুতেই রাজি হলো না। জানতো যে তেলে জলে কোনোদিন মিশ খায় না। আমি কলকাতায় ধনী ব্যবসায়ীর একমাত্র ছেলে, মফস্বল থেকেও আসা পুরোহিতের মেয়ের এই সম্পর্ক হয়তো কোনোদিন পরিণতি পাবে না। তাও আমার ভালোবাসার কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল নীলা। অবশ্য তাতে সময় নিয়েছিল 6 মাস। এরপর যে সময়টা কাটছিল তা ছিল আমার কাছে জীবনের সেরা সময়। ছোট থেকেই বাড়ির একমাত্র ছেলে বলে কিছুটা উচ্ছৃঙ্খল জীবনযাপন করতাম, কিন্তু নীলা সেই অগোছালো জীবনটা কেমন পাল্টে দিল। ঠিক যেন এক অন্য সোহম। ভোরে সময় মতো ঘুম থেকে ওঠা, রাতে সময় মতো ঘুমোতে যাওয়া, সবটাতেই যেন নীলার ছোঁয়া। মাও মানতে রাজি হতে বাধ্য হলো যে ছেলে তার মানুষ হয়ে গেছে, আর প্রায় বলতে লাগলো, এই বাদরটাকে মানুষ করার পিছনে কার হাত, সেই মানুষটির সাথে আলাপ করাবি না? আমারও খুব ইচ্ছা করতো নীলাকে আমার এই বাড়িতে নিয়ে আসতে, কিন্তু একটা কথা ভেবেই ভয় যে বাবা ব্যাপারটা কিভাবে নেবে। আসলে মা কিছুটা নরম হলেও বাবা খুব রাশভারী লোক। এরই মধ্যে আরেক বিপদ, নীলার বাবা খুবই অসুস্থ হয়ে পড়েন, এবং যেহেতু মাথার উপরে সমর্থ মেয়ে,
তাই তিনি চান কিনা বিয়ে দিয়ে কন্যাদায় সারতে, এবং সেই মতো একটি ছেলেও দেখেছেন। তাদের গ্রামেরই সম্ভ্রান্ত বাড়ি। নীলাকে দেখে নাকি তাদের পছন্দ খুব। এদিকে আমিও বাবাকে ঠিক বলে উঠতে পারছি না। এত তাড়াতাড়ি যে একটা কিছু হবে ভাবতেও পারিনি। বাবাকে একদিন সব কথা খুলে বললাম, আর যেটা ভয় পাচ্ছিলাম সেটাই ঘটল। বাবা খুব রেগে গেলেন এবং বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিলেন। মা আমার হয়ে কথা বলতে যাওয়ায় মাকেও একই কথা বললেন। একদিন হঠাৎ নীলা ফোন করে বলল, একবার যেন অবশ্যই আমাদের সেই রবীন্দ্র সরোবরের প্রিয় বেঞ্চটির সামনে দেখা করা হয়। নীলাকে কেমন যেন দেখাচ্ছে আজ, যদিও নীলার সাথে লাস্ট 1 সপ্তাহ ধরে তেমন কথা হচ্ছে না। আমি বারবার ফোন করা সত্ত্বেও ও ঠিক মতো কথা বলছে না। আজ মনের ভিতরটা কেমন যেন করছে। আমি আসার আগেই নীলা এসে গেছে। বললাম, সব ঠিক হয়ে যাবে নীলা, তুমি চিন্তা করো না, চলো আমরা কোথাও চলে যাই। নীলা চুপ করে বসে রইল, কোনো উত্তর দিচ্ছে না। নীলা বলে জোরে নাড়া দিতেই অঝরে কেঁদে ফেলল মেয়েটা। বাবা হসপিটালে ভর্তি, আমি বাড়ি থেকেই সব খরচ চালাচ্ছি। এই কথা বলেই একটা জিনিস ব্যাগ থেকে বের করতে লাগলো। লাল টুকটুকে বেনারসি আর শাখা পলা, আর অন্য হাতে একটা বিষের শিশি। শোন, তুমি কোনটা চাও? আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে, মাথার নার্ভগুলো মনে হচ্ছে কাজ করছে না। এ কিসের উত্তর চাইছে নীলা? যে মানুষটার সাথে মালা বদলের স্বপ্ন দেখেছি, সেই মানুষটার গলায় মরণ ফাঁস কি করে লাগাবো নীলা? নীলার হাত থেকে বিষের শিশিটা ছুঁড়ে ফেলে দিলাম আর বললাম, এই 3 বছরের সম্পর্কের জন্য তোমার বাবা মায়ের প্রতি দায় দায়িত্ব আমি কখনোই ছেড়ে দিতে বলতে পারি না। তুমি ফিরে যাও, আমি আর কোনোদিনই সম্পর্কের জোর নিয়ে তোমার সামনে গিয়ে দাঁড়াবো না। নীলা নিঃশব্দে চলে গেল। আমি বুঝতে পারলাম দারিদ্রতা আর ভালোবাসার টানাপোড়েনকে নীলাকে পাথর করে দিয়েছে। আমি বসে থাকলাম সেই বেঞ্চে। অন্ধকার নেমে এলো। এগিয়ে গিয়ে তুললাম সেই বিষের শিশিটা। তারপর আর কিছু মনে নেই। 3 দিন পর যখন জ্ঞান ফিরে পেলাম, দেখলাম আমি নার্সিংহোমের এক ক্যাবিনে, পাশে মা, বাবা, কয়েকজন বন্ধু। আমি চোখ খুলতেই বাবা বলল, এরকম কেউ করে? সেই মাসেই বাবা আমার বিয়ের সম্বন্ধ আনলো তারই এক বন্ধুর মেয়ে, রমিতা। সুন্দরী, শিক্ষিতা, পয়সাওয়ালা বাবার একমাত্র আদরের কন্যা। বাবা বলল, দেখো তো সোম, রমিকে তোমার পছন্দ হয় কিনা। কিন্তু আমি তখন নীলার ঘর থেকে বেরোতে পারিনি। বাবা বোঝালো, আমাদেরও তো বয়স হয়েছে। বিয়েটা হলো, কিন্তু শুধু নিয়ম পালনটুকুই হলো, মনের কোনো সায় ছিল না তাতে। রমি খুবই ভালো মেয়ে, ওর আমার কোনো অতীত নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই। ও ওর মতো ভালো থাকতে জানে, শপিং, সিনেমা এইসব নিয়েই মেতে থাকে। রমিকে দেখে মাঝে মাঝে ভাবি, মানুষ এত শান্ত কিভাবে থাকতে পারে। ও কিন্তু কিছুটা বুঝতে পারে, তাও কিছু মনে করে না, কোনো প্রশ্ন করে না। অনেক সময় ওর প্রতি মায়াও হয়। ও তো কোনো দোষ করেনি, আমাদের ভুল, তার শাস্তি ও কেন পাবে? আবার এটাও ঠিক যে সেদিন নীলারও তো কোনো ভুল ছিল না। ফোনের গোঁগো শব্দে হুঁশ ফিরল। রমি ফোন করছে, 10টা মিসড কল। ফোনটা রিসিভ করলাম। কি গো, ফোন কেন ধরছো না তুমি? এতবার ফোন করছি, কখন ফিরবে? আর শোনো না, খিচুড়ি বানাচ্ছি আর সাথে ডিম ভাজবো, তাড়াতাড়ি এসো কিন্তু, ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম ভালো লাগবে না। রমির কথায় আর বাড়ি না ফিরে পারলাম না। অনেক রাত হয়েছে। কি অদ্ভুত, একবারও ঝগড়া করলো না। কোথায় আছো, কেন গেছো, কার সাথে কথা বলছো, কোনো জিজ্ঞাসা আসে না ওর মনে। হয়তো এই কারণেই 7 বছর একইভাবে কাটিয়ে দিতে পেরেছি। আর নীলার স্মৃতিতেও এতটুকু বলা পড়েনি। ইস, একদম ভিজে গেছো তো, ছাতাটা তো নিয়ে যাবে। যাও ফ্রেশ হও, আমি খাবার বাড়ছি। খেয়ে শুয়ে পড়লাম। পরদিন সকাল 8টা। অ্যালার্মের শব্দে ঘুম ভাঙলো। তাড়াহুড়ো করে উঠে বসলাম, অফিস যেতে হবে। দেখি রমি ঘুম থেকে ওঠেনি এখনো। ভাত পাবো না? আজ কি হলো?
না গো, খুব জ্বর আমার। তুমি প্লিজ কিছু একটা বাইরে খেয়ে নিও, ঠিক আছে? ও আচ্ছা, ঠিক আছে, রেস্ট নাও। স্নান সেরে বেরিয়ে পড়লাম। গাড়িটা বের করলাম। রাস্তায় যাচ্ছি, হঠাৎ এক ভদ্রলোক এসে গাড়িটা দাঁড় করালো। দাদা, একটু সাহায্য করবেন দয়া করে? নার্সিংহোমে যাচ্ছিলাম আসলে দাদা, হঠাৎ গাড়িটা খারাপ হয়ে গেছে। আমার ওয়াইফকে না নার্সিংহোমে ভর্তি করতে হবে, লিভার পেন উঠেছে দাদা। ভদ্রলোক যেন কেঁদেই ফেলবে, না বলতে পারলাম না। মনে মনে খুব রাগ হলো। আজ মনে হয় দিনটাই খারাপ। সকাল থেকে তো খাবার জুটলো না, আবার এই উটকো ঝামেলা যত। দাদা, গেটটা অন করুন না দাদা। পিছন ফিরে দরজাটা খুলতে গিয়ে বুকটা ধস করে উঠল। কি, এটা কাকে দেখছি আমি? নীলা। কিন্তু কতটা পাল্টে গেছে ও! সে একরাশ কোঁকড়ানো চুল কই, গায়ের রং ও বেশ পরিষ্কার, হাতে শুধু একটা লোহা বাঁধানো, কপালে এক চিলতে সিঁদুর। ঘোর ভাঙল। ও দাদা, দরজাটা। হ্যাঁ হ্যাঁ, আসুন। দরজাটা খুললাম। নীলা ব্যথায় ছটফট করছে। জানি না ভগবানের এ কেমন ইচ্ছা, কতবার চেয়েছি নীলার সাথে যেন একবার দেখা হয়, কিন্তু আজ যখন দেখা করালো তখন আর ওকে কোনো জোর খাটানোর মতো কোনো জায়গা নেই। নার্সিংহোম এসে গেছে। নীলার বর ওকে নিয়ে গেল ভিতরে। ওটি শুরু হলো। 15 মিনিট পর নীলার বর ফোন করতে করতে দৌড়ে এলো। দাদা, ছেলে হয়েছে। আসলে দুজনেরই বাড়ি আমাদের বর্ধমান, কিন্তু চাকরি সূত্রে 2 বছর হলো এখানে আত্মীয় স্বজন তেমন কেউ নেই। তাই আজ আপনাকে বড্ড বিরক্ত করেছি। অসংখ্য ধন্যবাদ দাদা। আসলে আপনি না থাকলে বাবা ডাকটাও হয়তো আমি শুনতে পেতাম না। না না, এমন করে বলবেন না। আমি তো সামান্য কর্তব্য করেছি। যাক, বাচ্চা মা সুস্থ আছে তো। এবার আমি আসি। আজ খুব শান্তি লাগছে। এতদিন একটা যন্ত্রণা আমায় কুড়ে কুড়ে খেত। যে নীলা ভালো আছে তো, আমার জন্য ওর জীবনটা অসময়ে থমকে যায়নি তো। আজ নীলার বরকে দেখে সেই ভয় আমার কেটে গেছে। যে ছেলেটা তার সন্তান সম্ভবা স্ত্রীর জন্য চোখের জল ফেলতে পারে, তাকে নিয়ে কোনো সংশয়ের জায়গা নেই। আমি হলেও হয়তো নীলাকে এতটা আগলে রাখতে পারতাম না। আজ খুব আনন্দ হচ্ছে। আমার রমির সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে, কিন্তু রমির তো জ্বর। একবার ফোন করে কেমন আছে জানা হয়নি। হ্যালো রমি, জ্বর কমেছে? কিছু খেয়েছো? সরি গো, তোমার ফোন করা উচিত ছিল। রান্না করতে হবে না, আমি আসছি, বাইরে খেতে যাব। আর কালকে ডিউ থাকা সিনেমাটাও দেখব। রেডি হও, আসছি। হ্যাঁ, এই তোমার শরীর ঠিক আছে তো? তুমি সিনেমা দেখবে, তাও আবার আমার সাথে? ওকে, এক্ষুনি রেডি হচ্ছি। আর সোহম, একটা কথা, থ্যাংক ইউ। বাকিটা না থাক, বাড়ি আসো তারপর বলছি। আপনি শুনলেন সুদীপার লেখা গল্প লাভ ডেস্টিনি। কথকের ভূমিকায় দেবায়ন, সোহমের চরিত্রে অর্ঘ্য, নীলার চরিত্রে শান্তশ্রী, রমির চরিত্রে সুপ্রীতি, পর্ব সহযোগিতায় বাবাই।